জাতীয় নির্বাচনের কৌশল পাল্টে গেল উপজেলা নির্বাচনে। শেষ মুহূর্তে নির্দেশনা আসায় প্রথম ধাপের ভোটের মাঠে মন্ত্রী এমপিদের অন্তত ২০ জন। সাংগঠনিক শৃঙ্খলা ধরে রাখতে মানতে বাধ্য করা হবে কেন্দ্রের সিদ্ধান্ত। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে আমি মনে করি। একই দলের ২-৩ জন অংশগ্রহণ করছে নির্বাচনে। বর্তমান প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও তার নির্দেশ কেউ মানছে না। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল খুলছে না প্রাক প্রাথমিক স্কুল, আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে ১৫০০ লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে চরম অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। প্রথমেই তাপপ্রবাহের খবর। চলমান হিট অ্যালার্টের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। তীব্র তাপপ্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর। তাই ঈদ উল ফিতরের পর ২১ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আর তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১:৩০ পর্যন্ত চলবে। আর ২ শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল ৯:৩০ আর দ্বিতীয় শিফট সকাল ৯:৪৫ থেকে ১১:৩০ পর্যন্ত চলবে। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয়ভাবেও গণতান্ত্রিক বিধিবিধান মানে না। ক্ষমতায় যেতে তারা বিদেশি প্রভুদের দাসত্ব করে। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হকের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দাসত্বের এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তীব্র গরমের মধ্যেই গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত প্রথম ধাপের ১৫২ উপজেলা নির্বাচনের প্রার্থীরা। সে খবর জানাতে বরিশালের চরকাওয়া এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। আগামী ৮ই মে বরিশালের সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা, এই দুইটি উপজেলায় নির্বাচন হবে উপজেলা পরিষদে। আর ঠিক তার আগ মুহূর্তে এখন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। জানেন যে গেল কয়েকদিন পর্যন্তই বরিশাল সহ সারা দেশেই তীব্র তাপদাহ চলছে। বরিশালেও তীব্র তাপদাহ চলছে, জনজীবন অতিষ্ঠ। তার মধ্যেও প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানান চেষ্টা করছে, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত তাদের এই প্রচারণা চলছে। এবং বরিশালের দুটি উপজেলা নির্বাচনে ২১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩টি পদে প্রার্থিতা করছেন। তার মধ্যে বরিশাল সদর উপজেলায় ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
5জন প্রার্থী আসলে শক্ত প্রার্থী হিসাবে বলছেন এখানকার ভোটাররা। এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে ভোটারদের মন জয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে একটি হুঁশিয়ারি আজকেও দেওয়া হয়েছে। আজকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান তিনি মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের সাথে বৈঠক করে শিল্পকলা একাডেমিতে জানিয়েছেন যদি কোনো কেন্দ্রে কেউ জাল ভোট দেয় তাৎক্ষণিকভাবে সেই ভোট কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে এবং সেই সাথে কোনো ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি সাফ জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে এই ভোটটি তারা সুষ্ঠু নিরপেক্ষ করতে সব ধরনের প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রার্থীরা আসলে ছুটছেন ভোটারদের কাছে কাছে। সকাল থেকে রাত অবধি পর্যন্তই যাচ্ছে, প্রচণ্ড রৌদ্র রয়েছে, সেই জায়গা থেকে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সদর উপজেলা এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলা, এই দুইটি উপজেলায় আগামী 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটটি যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই দাবিটি করছে এখানকার প্রার্থীরা। তো বরিশালের চরকাও এলাকা থেকে বরিশালের 2 উপজেলা নির্বাচনের খবরাখবর আমার কাছে সবশেষ এতটুকুই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। আবারও তাপপ্রবাহ প্রসঙ্গ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশেষ এই নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। খোলা মাঠে সবাই আল্লাহর দরবারে স্বস্তির বৃষ্টির জন্য চোখের পানিতে ফরিয়াদ জানান। মানুষসহ প্রকৃতি যেন কোনো ক্ষতি না হয় সেই দোয়া করেন ধর্মপ্রাণরা। তোহা খান তামিমের রিপোর্ট। তীব্র দাবদাহে পড়ছে মাঠ ঘাট, অতিষ্ঠ জনজীবন। এমন আবহাওয়া উপেক্ষা করেই সিজদায় নত ধর্মপ্রাণ মুসল্লিরা। উদ্দেশ্য সৃষ্টিকর্তার অনুগ্রহে এক পশলা কল্যাণের বৃষ্টি, যা স্বস্তি দেবে জনজীবনে। সকালে রাজধানীর ধূপখোলা মাঠে শত শত মানুষের উপস্থিতিতে ইস্তিসকার নামাজ হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহার উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ এই নামাজে অংশ নেন। নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে শান্তির বৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মানুষ। মোনাজাতে চোখের পানি ফেলে চলমান তাপপ্রবাহ যেন শান্তির পরিবেশে রূপ নেয় সে দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করলাম যাতে আমাদের এই দুর্যোগ থেকে আমাদের আল্লাহ তাআলা যাতে রক্ষা করে। এদিকে রাজধানীর উত্তরার আশকোনায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে এই নামাজে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণরা। আল্লাহ পাক যাতে আমাদের দোয়া কবুল করে এবং বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সবাই সবার জায়গা থেকে আল্লাহকে আমরা একটু চেষ্টা করছি যে অন্তত তার ফয়সালাটা যেন আমাদের মধ্যে আসে। সকালে বরিশালের জেলা পুলিশ লাইন্স মাঠে ইস্তিসকার নামাজ আদায়ের উদ্যোগ নেয় ইমাম সমিতি। হাজারো মানুষের উপস্থিতিতে মোনাজাতে কান্নাকাটি করে তীব্র দাবদাহ থেকে মুক্তি চাওয়া হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, ঠাকুরগাঁও, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক সালাতুল ইস্তিসকার জামাত অনুষ্ঠিত হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে নগরীর বহদ্দারহাট এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় ৬০০ বস্তা ভারতীয় যে চিনি আটকের যে ঘটনা অভিযানের মাধ্যমে সেটির যে আইনি প্রক্রিয়া তা কিছুক্ষণ আগে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের পরিচালনাকারী তিনি শেষ করেছেন এবং তিনি বলছেন যে যেহেতু এই চিনিগুলো আসলে ভারতীয় অবৈধভাবে এসেছে সে কারণে আসলে নিয়মিত যেসব মামলা চোরাচালানের সে মামলা হবে এবং এই যে চিনি সেটা কিন্তু টিসিবির মাধ্যমে জব্দ করা হয়ে সরকারের অনুকূলে বাজারজাতকরণ করা হবে এবং অভিযান আসলে মূলত প্রথমে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে অবৈধভাবে চিনি মজুদের গোপন সংবাদের ভিত্তিতে। পরবর্তী কিন্তু এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তিনি এসে দেখলেন যে ফ্রেশ কোম্পানির যে বস্তাগুলো পরবর্তীতে সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তারা জানায় যে এই ধরনের এলাকায় বা এই কোনো নামে তারা কোনো তাদের যে চিনি সেটা সরবরাহ করে নেই। এবং তারপরে আসলে কৃষি বিপণন কেন্দ্র থেকে যে কর্মকর্তা আসেন এবং তারা নিশ্চিত করেন
যে ফ্রেশ কোম্পানির মোড়কজাত করা এই চিনি আসলে ভারতীয় চিনি, এবং সেখান থেকে আসলে নিশ্চিত হয় যে এটা আসলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে এই চিনিটা রাখা হয়েছে। এবং মূলত আসলে এই যে গোডাউন সেটা হচ্ছে একটি কাঠের গোডাউন, এবং সেই কাঠের ব্যবসা করার জন্য আসলে সেই ব্যবসায়ী ভাড়া নিয়েছেন। মালিকের দাবি এখানে যে চিনি মজুত করা হচ্ছে সেটা তার জানা ছিল না, এবং 2-3 দিন আগে তিনি নিশ্চিত হন যে এখানে চিনি আসছে। ফলে তিনি যখন যে গোডাউনটা ভাড়া নিয়েছেন তার সাথে কথা বলেন, তিনি তাকে কিছু টাকা দেওয়ার কথা বলে এইটুকু পর্যন্ত যিনি গোডাউন মালিক তিনি বলছেন যে বৈধ কিংবা অবৈধ চিনি সেটা তার জানা ছিল না। এবং আমরা দেখেছি যে এই যে চিনি প্রায় 600 বস্তা চিনি সেটা আসলে প্রায় 30 টন, এবং যেটার বাজার যে মূল্য আনুমানিক সেটা হচ্ছে প্রায় 38 লাখ টাকা। তো এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ যে গোডাউনের মালিক তাকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত যে মামলা সেটা করা হবে থানার মাধ্যমে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অভিযানের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। শেয়ার বাজার নিয়ে কারসাজি এবং গুজব রটানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান। শেয়ার বাজার আর গুজব শব্দ দুটি গেল কয়েক বছরে একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে। ফলাফল শেয়ার বাজারের টানা দরপতন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার, যার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের উপর। সম্প্রতি শেয়ার বাজারের এমন কেলেঙ্কারি রুখতে রমনা থানায় মামলা দায়ের করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি। নিজেদের বিভিন্ন সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছিল তারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে 8-10টা গ্রুপ তারা চালায়। তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। গ্রেফতার সবাই সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানায় গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে তারা এজিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই এজিএমই যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএমে উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কি করে দেব। শেয়ার বাজারের এমন গুজব রুখতে এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানোর কথাও জানান ডিবি প্রধান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। সিরিজ শুরুর আগে হয়েছে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন। সিলেট নগরীর ঐতিহাসিক স্থাপনা কিন ব্রিজের পাশে ক্লক টাওয়ারের নিচে 2 দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। এরপর ফটো সেশনে অংশ নেন নিগার সুলতানা জ্যোতি এবং হারমানপ্রীত কৌর। তৃতীয়বারের মতো টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগে সিরিজ জয়ের অভিজ্ঞতা না থাকলেও এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজের দিকেই চোখ টাইপিস্টদের। ম্যাচের আগে শেষবারের মতো প্রস্তুতি সেরেছেন মারুফা পিঙ্কিরা। উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ নারী দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্লে নার্সারির, আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইমা। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।